ইন্টারভিউ দিতে গিয়ে সিইও এর আসনে বসে থাকা মানুষটার দিকে চোখ পড়তেই নিঃশ্বাস বন্ধ হয়ে গেল মধুর। সেই মুখ, সেই ধূসর বাদামি চোখ, সেই ফিনফিনে লাল ঠোঁটের পরিচিত বাঁক। ঈশান জাওয়াদ মির্জা। না না, এটা হতে পারে না। ওর স্বামী জাওয়াদ তো 5 বছর আগে আগুনে পুড়ে মারা গেছে ওরই চোখের সামনে। সেই ভয়ানক রাত আজও ওকে শান্তিতে শ্বাস ফেলতে দেয় না। মধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ভেতরে হিম শীতল ঢেউ বয়ে গেল। শ্বাসটা যেন গলা অবধি আটকে রইল। চোখের কোণে ইতিমধ্যে কয়েক ফোঁটা জল জমে গেছে, অথচ সামনের মানুষটার মধ্যে কোনো ভাবান্তর নেই। রোশনাল ল্যাপটপের স্ক্রিনটা অফ করে চেয়ারে হেলান দিয়ে ঠান্ডা মুখে বলল, মিসেস মধু মির্জা, ইয়োর ফাইল প্লিজ। মধু কিছুই বলতে পারল না। ওর পুরো পৃথিবী যেন থমকে আছে। এই মুহূর্তে ও কেবলই নিজের হৃদয়ের ধকধক শব্দটুকুই শুনতে পাচ্ছে। ও শুনেছে গ্রে ইন্টারন্যাশনাল কোম্পানির হেড অফিস নিউ ইয়র্কে অবস্থিত, আর ঢাকায় ও চট্টগ্রামে কোম্পানির 2টা শাখা আছে। কোম্পানির সিইও নিউ ইয়র্কে থাকে, আর বিডির শাখাগুলোতে তার 3জন ফ্রেন্ড পরিচালনা করে। এইসবের থেকে বড় কথা হচ্ছে, কোম্পানির সিইও বিডিতে আসলেও তার মুখ্য দর্শনের সৌভাগ্য সবার হয় না, কারণ সে সর্বদা নিজেকে লোকচক্ষুর কিংবা টাইমলাইনের আড়ালে রাখে। কিন্তু সেই ব্যক্তি যে জাওয়াদ হবে, এটা কল্পনাতেও আনতে পারছে না মধু। রোশানালের ভুরুটা কুঁচকে যায়। তার ধূসর বাদামি চোখে বিরক্তি জমে ওঠে। হোয়াট হ্যাপেন, মিসেস মির্জা? আর ইউ ওকে? মধু ধীর পায়ে রোশানালের দিকে এগিয়ে গেল। ওর বুকের ভেতর জলোচ্ছ্বাসের ন্যায় তীব্র ঝড় বইছে। কোনো কথা নয়, কোনো ব্যাখ্যা নয়। ও ফাইলটা ডেস্কের ওপরে রেখে আচমকা রোশানলকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ওর চোখে জলে ভিজে যাচ্ছে রোশানলের সাদা শার্টের এক অংশ। জাওয়াদ, তুমি বেঁচে আছো? আমি আমি তীব্র কান্নার তোপে মধু ঠিকভাবে কথাও বলতে পারছে না। ওর কোমল শরীরটা থেমে থেমে কাঁপছে। এদিকে রোশানাল স্তব্ধ, হতভম্ব, বাকরুদ্ধ। বিস্ময়েও যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলে। মধু রোশানালের বুক থেকে মাথাটা তুলে কান্না ভেজা চোখে অস্থির গলায় বলে, কথা বলছো না কেন জাওয়াদ? বলো না প্লিজ, তুমি আমার জাওয়াদ। প্লিজ একবার বলো। রোশানাল স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মধুর দিকে। সেই দৃষ্টিতে নেই কোনো কোমলতা, নেই কোনো উষ্ণতা। যেটা আছে সেটা কেবলই একরাশ তীব্র বিরক্তি। ওর চোয়াল ইতিমধ্যে কঠিন হয়ে গেছে, মুখয়াব হয়ে উঠেছে মারাত্মক গম্ভীর। ও মধুকে নিজের থেকে সরিয়ে দিয়ে ঠান্ডা গলায় বলে, মিসেস মধু মির্জা, প্লিজ বিহেভ ইয়োরসেলফ। মধু থমকানো দৃষ্টিতে তাকিয়ে থাকে রোশানলের দিকে। সে যে জাওয়াদ ওকে একবার জড়িয়ে ধরলে ছাড়তেই চাইতো না, সেই জাওয়াদ ওকে নিজের থেকে দূরে সরিয়ে দিল। এটা যেন মধুর বিশ্বাসই হতে চায় না। তবে মধুকে বিস্ময়ের জালে জড়াতে না দিয়ে রোশানাল ঠান্ডা গলায় বলে, আই এম নট ইয়োর জাওয়াদ, আই এম রোশানাল, রোশানাল গ্রে। মধু হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল। ওর কান যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। মাথায় ইতিমধ্যে চক্কর দিচ্ছে। সেই একই চেহারা, একই গলার স্বর, একই ঠোঁটের বাঁক, আর শরীরের থেকে ভেসে আসা অপরিচিত ডার্ক লেমন সলিড পারফিউম মিশ্রিত পুরুষালীর সুবাস। এই সুবাসের নেশায় ডুবে থেকে কত ভালোবাসাময় রাত যে মধুর কেটেছে, তার কোনো হিসেব হয় না। অথচ সে বলছে সে জাওয়াদ নয়। মধুর চোখের সামনে ওর পুরো পৃথিবী ঘুরে উঠল। চোখ দুটো ঝাপসা হয়ে এলো। সামনে রাখা চেয়ারটা কোনো রকমে আঁকড়ে ধরলো, যেন পড়ে না যায়। ও রোশানালের দিকে তাকিয়ে এক মনে বিড়বিড় করে আওলালো, না না, এটা জাওয়াদই, আমার জাওয়াদ। ও অন্য কেউ হতে পারে না। রোশানালের মুখে তখনও কোনো ভাব নেই। সে কেবলই ঠান্ডা চোখে মধুর দিকে তাকিয়ে আছে। ইন্টারভিউ রুমটার নিস্তব্ধতাই ছেয়ে গেল। দেওয়ালের ঘড়িটা টিকটিক শব্দ পর্যন্ত ভয়ানক লাগছে। মধু স্থির হয়ে দাঁড়িয়ে আছে, ওর ভেতরটা দপদপ করে পুরানো বিষময় স্মৃতিতে। চারপাশের বাতাসটাও কেমন যেন ভারী মনে হচ্ছে।
রোশানাল তার ব্ল্যাক ব্যাক চেয়ারটায় বসে ঠান্ডা গলায় বলে, ইউ হ্যাভ অনলি 5 মিনিটস, মিসেস মির্জা। লেটস স্টার্ট ইউর ইন্টারভিউ। ওর কণ্ঠে ছিল না কোনো কোমলতা, ছিল না কোনো উষ্ণতা, বরং ছিল এক ধরনের ঠান্ডা হিসেবে টোন। মধু স্থির চোখে তাকিয়ে রইল রোশানলের দিকে। ওর চোখের পাতা নড়ছে না, ঠোঁট কাঁপছে না। ও কেবলই নিঃশব্দে ভাবছে, ও কি সত্যি অন্য কেউ? ও কি আসলেই আমার জাওয়াদ নয়? না না, এটা হতে পারে না। এই চোখ, এই ঠোঁট, এই গলার স্বর কিছুতেই মিথ্যা হতে পারে না। কিন্তু পরে মুহূর্তেই আবারও ভাবলো, না, এটা আমার জাওয়াদ নয়। আমার জাওয়াদ কখনোই আমার সাথে এমন ঠান্ডা শীতল ভাষায় কথা বলতে পারে না। তাছাড়া আমি দেখেছি, ওরা আমার চোখের সামনে আমার জাওয়াদকে আগুনে পুড়িয়ে দিয়েছে। মধুর চোখের কোণে জমে থাকা এক ফোঁটা জল অজান্তেই গড়িয়ে পড়ল ওর কোমল গাল বেয়ে। ও দ্রুত মুখটা ফিরিয়ে সেটা মুছে ফেলে নিজেকে সামলে নিল। আই এম সরি মিস্টার গ্রে, ইটস ওয়াজ এ মিস্টেক, মাই মিস্টেক। রোশানালের মুখে এখনো কোনো ভাব নেই। সে কেবলই ঠান্ডা চোখে মধুর দিকে তাকিয়ে রইল। মধু ধীরে সামনে রাখা চেয়ারটা টেনে তাতে বসে পড়ে। ওর হাত কাঁপছে, তবুও কোনোভাবে ডেস্কের ওপর থেকে ফাইলটা নিয়ে সেটা রোশানালের দিকে এগিয়ে দিয়ে মৃদু স্বরে বলে, হিয়ার্স মাই ফাইল। রোশানাল বেশ সময় নিয়ে ফাইলটা দেখল। ওর ধূসর বাদামি চোখের দৃষ্টি সম্পূর্ণ নির্লিপ্ত। ওর আঙ্গুলগুলো নিঃশব্দে একের পর এক কাগজের পাতাগুলো উল্টে যাচ্ছে। ফাইলটা দেখা শেষে ও নিরাসক্ত কণ্ঠে বলল, ওকে, ঠিক আছে মিসেস মির্জা, আমরা আপনার ফাইলটা চেক করব, তারপর আপনাকে মেইল করে আমাদের ডিসিশন জানাবো। ব্যাস, এইটুকুই। কোনো বাড়তি কথা নয়, কোনো প্রশ্ন নয়, কোনো দৃষ্টি বিনিময়ও নয়। মধুর ঠোঁটটা কাঁপলো, কিন্তু ও কিছুই বলল না। ও কেবলই হালকা মাথা নেড়ে বলে, থ্যাংক ইউ স্যার। তারপর ও ফাইলটা আলতো করে হাতে তুলে নিয়ে মাথা নিচু করে নিঃশব্দে উঠে দাঁড়ালো। ওর চোখে জল জমে আছে, কিন্তু এবার আর সেই জল গাল বেয়ে গড়িয়ে পড়লো না। ও ফাইলটা বুকে চেপে এলোমেলো পায়ে দরজার দিকে এগোয়। ওর পায়ের শব্দগুলো রুমের মেঝেতে হালকা প্রতিধ্বনি তুলে মিলিয়ে যায়। রোশনাল শান্ত চোখে মধুর যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছু সময়, তারপর আবারও নিজের কাজে ডুবে গেল। বাইরের করিডোরে এসে গভীর শ্বাস টানে মধু। ওর বুকের ভেতরটা ব্যথায় টনটন করছে। মাথার ভেতরটা যেন অজস্র প্রশ্ন আর যন্ত্রণায় ফেটে যেতে চাইছে। নিজেকে কোনো রকমে সামলে নিয়ে গ্রে ইন্টারন্যাশনাল কোম্পানির কাচের দরজা ঠেলে বাহিরে বেরিয়ে এলো মধু। বাইরের রোদের ঝলক চোখে লাগতেই ওর বুকের ভেতরটা হঠাৎ করে কেমন যেন শূন্য হয়ে গেল। মনে হচ্ছিল কেউ যেন ওর ভেতর থেকে সমস্ত শক্তিটুকু চুষে নিয়েছে। ওর হাঁটার গতিও এতটাই এলোমেলো আর অসংলগ্ন, যেন কেউ ওর নিচ থেকে সমস্ত মাটি টেনে নিয়েছে। চোখ দুটো ফাঁকা, যেন সামনের কিছুই দেখতে পাচ্ছে না। ধীরে ধীরে গ্রে কোম্পানির ঝলমলে বিল্ডিংটার পেছনে পড়ে যাচ্ছে, কিন্তু বিল্ডিং এর প্রতিটি দেওয়াল, প্রতিটি কাচের জানালায় যেন এখনো রয়ে গেছে রোশানলের গ্রে অ্যান্ড ঠান্ডা চোখ দুটোর, যেটা মুহূর্তের জন্যে ওর মনটাকে শান্ত রাখতে দিচ্ছে না। মধুর চোখের সামনে জাওয়াদের মুখটা ভাসতে থাকে, সেই পুরানো হাসিটা, সেই মিষ্টি কণ্ঠস্বর, সেই ভালোবাসা পূর্ণ চোখ দুটো, আর সেই ভয়ানক রাত, আগুন, ধোঁয়া, কান্না, সব একসাথে এসে ভিড় জমিয়েছে ওর মাথার মধ্যে। মধু হঠাৎ হাঁটা থামিয়ে দাঁড়িয়ে গেল। ওর বুকের ভেতরটা কেমন করে উঠল। ও মাথাটা হালকা করে ঝাঁকায়, যেন অতীতটাকে মুছে ফেলতে চায়। কিন্তু সেই ভয়াবহ অতীত ওর চোখের সামনে থেকে কোনোভাবেই সরে না। এতক্ষণ আটকে রাখা চোখের পানিটা এবার নিঃশব্দে বাধাহীনভাবে গড়িয়ে পড়তে থাকলো ওর কোমল গাল বেয়ে। জীবনটা ওকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে, যেখান থেকে ওর পেছনে ফিরতেও ভয় লাগে, এমনকি সামনে তাকাতেও ভয় লাগে। দীর্ঘ 5টা বছর ধরে ও চেষ্টা করেছে সেই ভয়ানক অতীত থেকে বেরিয়ে আসতে, চেষ্টা করেছে নিজের আর মেহেরানের জন্য একটা নতুন জীবন গড়তে,
কিন্তু সেই অতীত, সেই ভয়ানক রাত এখনো ওর শ্বাসের সাথে জড়িয়ে আছে, যেখানে যা কোনোভাবেই পিছু ছাড়ে না। এইসব ভাবতে ভাবতেই কখন যে ওর পা স্কুলের সামনে এসে থেমেছে টের পায়নি মধু। ছোট্ট একটা প্রাইভেট স্কুল, লিটল স্টার একাডেমি। আর ওর 4 বছরের ছেলে মেহেরান এখানেই পড়ে। স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে মধু নিঃশব্দে তাকিয়ে রইল। চোখের পাতায় এখনো ধোঁয়াটে ভাব। গেটের ভেতর থেকে ছোট ছোট বাচ্চাদের হাসির শব্দে ভেসে আসছে। একটা চাপা শ্বাস ফেলে ও গেটের পাশে থাকা একটি বেঞ্চে গিয়ে বসে পড়ে। কোমর ছড়ানো লম্বা চুলগুলো হাওয়ায় উড়ে যায় আলতো করে। কয়েক মিনিট পর গেটটা খুলে গেল। ছোট ছোট বাচ্চারা দুধের মতো সাদা ইউনিফর্ম পরে হাত ভর্তি রঙিন ব্যাগ নিয়ে একে একে দৌড়ে বের হতে থাকে গেট দিয়ে। কয়েক মুহূর্ত কেটে যেতেই ভেতর থেকে একটা ছোট্ট কণ্ঠস্বর ভেসে এলো, মাম্মা। মধু মুখ তুলে তাকাতেই দেখে ছোট্ট মেহেরান স্কুল ব্যাগ পিঠে নিয়ে হাসতে হাসতে দৌড়ে আসছে ওর দিকে। মধু সেই দিকে তাকিয়ে হাঁটু গেড়ে বসে পড়তেই মেহেরান দৌড়ে এসে ওর গলায় ঝাঁপিয়ে পড়ে। ওর ছোট হাত দুটো মধুর গলা জড়িয়ে ধরেছে। মধু দুই হাতে ছেলেকে আঁকড়ে ধরে। ওর চোখের দৃষ্টি স্থির হয়ে আছে মেহেরানের মুখের ওপর। ওর সেই ছোট মুখ, নরম গাল, ধূসর বাদামি চোখের কোণে লুকানো এক রাশ নিষ্পাপ উচ্ছ্বাস, যেন সবকিছুতেই যাওয়াদের ছায়া। ছেলেটা দেখতে পুরো বাবার কার্বন কপি। এক মুহূর্তের জন্য মধু শ্বাস ফেলতে পারল না। ছেলের মাথায় হাত রাখতেই অজান্তেই ওর চোখ বেয়ে নেমে এলো ফোঁটায় ফোঁটায় অশ্রুকণা। ওর বুকের ভেতরটা কান্নায় ফেটে যাচ্ছে। ছোট্ট মেহেরান কিছুই বুঝতে পারছে না। ও কেবলই অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে থেকে নিজের ছোট হাত দুটো দিয়ে মায়ের গলাটা ছুঁয়ে অস্থির কণ্ঠে বলে, মাম্মা, তোমার কষ্ট হচ্ছে? তুমি ব্যথা পেয়েছো? মধু ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় চুমু খায়। না সোনা, মাম্মার কিচ্ছু হয়নি। মাম্মা একদম ঠিক আছে। কথাগুলো ওর মুখ থেকে বের হলেও ওর কণ্ঠ স্পষ্টেও একটা ভাঙা সুর। মধু ছেলেকে আঁকড়ে ধরে রাখে আরো কিছুক্ষণ। ওর চোখের জল মেহরানের চুল বেয়ে গড়িয়ে পড়ে, কিন্তু বাচ্চা ছেলেটা সেটা টের পায় না। ও শুধু মাকে জড়িয়ে ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মধু ধীরে ধীরে মুখটা তুলে আকাশের দিকে তাকায়। রোদটা তখনও নরম হয়ে এসেছে, চারপাশে হালকা হাওয়া বইছে। ওর চোখে এখনো জল চিকচিক করছে, কিন্তু সেই জলের আড়ালেও নিজের মনের শপথ নিয়েছে। যারা ওর জীবনটাকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছে তাদের সবাইকে ওর নিজের হাতে শেষ করবে। আর যে মানুষটা ওর জীবনটাকে ছিন্ন ভিন্ন করে রেখে গেছে, সে যদি সত্যি আজ বেঁচে থাকে, তাহলে এমন আচরণের জন্য মধু তাকে কোনোভাবেই ক্ষমা করবে না, কোনোভাবেই না। সময়টা এখন সকাল 11:30। রোদের তেজ তখনও পুরোপুরি বাড়েনি, কিন্তু হালকা সোনালি আলোয় গোটা শহরটা যেন এক অন্যরকম মায়ায় মোড়া। আকাশের নরম তুলোর মতো মেঘ ভাসছে। হালকা বাতাসে কাশফুলের গন্ধ মিশে আছে কোথাও দূরে। রাস্তার ধারে বেগুনি রঙের জারুল ফুল ঝরে পড়েছে ধীর গতিতে, আর সেই ফুলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে মধু, মেহরানের ছোট্ট হাতটা আঁকড়ে ধরে। ওরা একসাথে হেঁটে বাসার দিকে ফিরছে। মেহরান মাঝে মাঝে থেমে প্রজাপতি দেখছে, আবার মাঝে মধ্যে পায়ের নিচে পড়ে থাকা শুকনো পাতার শব্দে মেতে উঠছে। ওর হাসির শব্দে মধুর ভেতরটা ভার নরম হয়ে আসে। সকালের ভারী দুঃখটা যেন ধীরে ধীরে হালকা হয়ে আসছে। তবু কোথাও এক কোণে একটা চাপা যন্ত্রণা এখনো ঘুরপাক খাচ্ছে। ওরা যখন বাসার সামনে পৌঁছেছে, তখন সূর্যের আলো হালকা হয়ে এসে পড়েছে বারান্দার মেঝেতে। দরজা খুলতেই ভেতর থেকে মধুর ছোট বোন মায়া বেরিয়ে আসে। মায়া মেহরানের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে, তারপর মধুর দিকে তাকিয়ে বলে, এসেছিস? যা, আগে ফ্রেশ হয়ে নে। মধু ক্লান্ত হেসে ব্যাগটা নামিয়ে রাখে। মেহরান দৌড়ে ভেতরে ঢুকে নিজের খেলনার দিকে এগিয়ে যায়। মধু ছেলের দিকে তাকিয়ে মায়াকে বলে, ওকে দুপুরে খাইয়ে ঘুম পাড়িয়ে দিস, আমি এখন একটু বের হব। মায়া অবাক হয়ে জিজ্ঞেস করে, বের হবি?
এখন আবার কোথায় যাবি? মধু একটা চাপা শ্বাস ফেলে বলে, রেডিও স্টুডিওতে যেতে হবে। আজ সকালে তো ইন্টারভিউ ছিল, সেই জন্য তৃষাকে বলেছিলাম আজকে আমার শোটা যেন ও করে দেয়। এখন যে একটু দেখা করা দরকার, সব ঠিকঠাক আছে কিনা। তাছাড়া কিছু রেকর্ডিং চেক করতে হবে। মায়ার রান্নাঘরের দিকে হাঁটতে থাকতে বলে, ঠিক আছে, তবে বাসার বাকি বাজার একদম শেষ হয়ে গেছে রে। ফেরার সময় একটু বাজার করে আনিস, ডিম, দুধ, কফি আর চিনি লাগবে। মধু মাথা নেড়ে সম্মতি জানায়, ঠিক আছে, নিয়ে আসবো। তুই শুধু মেহরানকে দেখে রাখিস। ও চিন্তা তোরকে করতে হবে না, আমি আছি না এর জন্য। তুই এখন যে ফ্রেশ হয়ে নে। মধু ওয়াশরুমে গিয়ে পা বাড়ায়। ও এক দৃষ্টিতে ওয়াশরুমের আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকে। চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখে ক্লান্তির ছাপ জমেছে। গোলাপি চোখ দুটো, ঠোঁট দুটো যেন শুষ্ক ও ফাটতে বসেছে। অজান্তেই ও একটুখানি হাসলো, অথচ সেই হাসিতে কোনো প্রাণ নেই। একটা চাপা শ্বাস ফেলে ও হাতে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ও রুমে টাওয়াল দিয়ে মুখটা মুছে নিয়ে চুলগুলো ভালোভাবে আঁচড়ে নিয়ে ঠোঁটে হালকা লিপ বাম লাগিয়ে নেয়। গলায় একটা সিল্কের ধূসর স্কার্ফ জড়িয়ে নিয়ে ব্যাগটা কাঁধে তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে এসে মধু মেহরানকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খায়। শোনা মাম্মা, একটু কাজে যাচ্ছি, তুমি ভালো ছেলে হয়ে খাবে, তারপর ঘুমাবে, ঠিক আছে? ছোট্ট মেহেরান মাথা নাড়িয়ে হাসে, ওকে মাম্মা, আমি মায়া মামুনির কথা শুনবো। এই তো আমার লক্ষ্মী বাবা, বলেই মধু ব্যাগ হাতে দরজার দিকে এগিয়ে যায়। পেছন থেকে মায়া বলে ওঠে, বাজার করতে ভুলিস না কিন্তু। ভুলবো না, বলে মৃদু হেসে দরজা টেনে বাহিরের দিকে বেরিয়ে আসে। বাইরে তখনও হালকা বাতাস বইছে, রোদটা পুরো নরম হয়ে এসেছে। রাস্তায় গাড়ির শব্দ ভেসে আসছে দূর থেকে। মধু ট্যাক্সি থামিয়ে রেডিও স্টেশনের ঠিকানা বলে তাতে চড়ে বসে। গাড়ি চলতে শুরু করতেই ওর চোখের কোণে ভেসে উঠল রুশানলের ধূসর বাদামি চোখ দুটো। মধু সাথে সাথে চোখটা বন্ধ করে ফেলে। এক মুহূর্তের জন্য বুকের মধ্যে ভারী পাথরের মতো কষ্ট নেমে আসে। তবুও নিজের মনকে বোঝাতে চাইল ওটা যাওয়ার নয়, কিন্তু মন কি আর এত সহজে মানে? একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মধুর কণ্ঠনালী চিরে। ও ছিটে মাথা এলিয়ে দিয়ে বাইরে তাকিয়ে রইল। রোদে ঝলমলে শহরটা যেন ঠিক ওর জীবনের মতোই, বাইরে থেকে উজ্জ্বল অথচ ভেতরটা অন্ধকারে পরিপূর্ণ। সময়টা ইতিমধ্যেই দুপুর একটা পেরিয়েছে। রোদটা এখন হালকা তেজি হলেও ঠান্ডা বাতাসে চারপাশে শীতলতা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। রাস্তার ধারের মানুষজনের ভিড় কমে এসেছে। দোকানগুলোর সামনে ঝুলছে আধ খোলা শাটার। মধু ট্যাক্সি থেকে নামলো রেডিও স্টেশনের সামনে এসে। গরম হালকা হলেও কপালের পাশে ছোট ছোট ঘাম জমে উঠেছে। ও ট্যাক্সি ভাড়াটা মিটিয়ে দিয়ে ধীরে ধীরে কাচের দরজাটা ঠেলে ভেতরে ঢোকে। সামনের করিডোর পেরিয়ে মধু নিজের কেবিনের দিকে এগিয়ে যায়। স্টুডিওর ভেতরটা আগের মতোই ব্যস্ত। কোথাও কেউ মাইকে কথা বলছে, কেউ বা সাউন্ড চেক করছে। হালকা গন্ধ মেশানো ঠান্ডা বাতাস ভেসে আসছে এসি থেকে। রুমে ঢুকে মধু ব্যাগটা ডেস্কের ওপরে রেখে দিয়ে নিজের চেয়ারের টেনে তাতে বসে পড়ে। টেবিলের ওপর রেকর্ডিং নোটবুক, হেডফোন, মাইক্রোফোন সব আগের জায়গাতেই রাখা আছে। কয়েক মিনিট পর পিয়ন এসে এক কাপ হট কফি রেখে যায় ডেস্কের ওপর। ও কফির মগটা হাতে নিচ্ছিল, ঠিক তখনই দরজাটা ঠেলে ভেতরে আসলো রাহিদ। রাহিদ রেডিও স্টেশনের সাউন্ড টেকনিশিয়ান ও মধুর খুব কাছের একজন বন্ধু। ও হেসে মধুর সামনে চেয়ার নিয়ে বসে পড়ে। কিরে, কেমন গেল তোর ইন্টারভিউটা? প্রশ্নটা শোনার সাথে সাথেই মধুর চোখের সামনে ভেসে উঠল রোশানলের মুখটা। সেই গভীর ধূসর চোখ, ঠান্ডা গলায় বলা কাট কাট কথা, আর সেই অতি পরিচিত দৃষ্টি, অথচ অচেনা। ওর বুকের ভেতরটা কেমন যেন চেপে আসে। এক সময় ওই মুখটা ছিল ওর গোটা পৃথিবী। জাওয়াতকে ছাড়া ওর নিঃশ্বাস নিতেই কষ্ট হতো, অথচ সেই মানুষটাকে হারিয়ে আজ 5টা বছর ধরে ও বেঁচে আছে। কিন্তু একে কি বেঁচে থাকা বলে? প্রতিটা মুহূর্ত ওর শূন্যতা মধুকে কিভাবে যে তাড়া করে বেড়ায় সেটা একমাত্র মধুই জানে।
আর আজ এত বছর পর সেই মুখটা আবারও ফিরে এসেছে ওর সামনে। কিন্তু সে বলে সে নাকি জাওয়াদ নয়, সে নাকি রোশানাল। আর তবুও মধুর মনে মানে না। ওর মুখ, ওর চোখ, ওর ঠোঁট, ওর কথা বলার ধরন, সব কিছুই তো একই। তাহলে কেন সে অস্বীকার করছে? সে কি বুঝতে পারছে না তাকে ছাড়া মধুর কতটা কষ্ট হয়? মধুকে এভাবে ভাবনায় ডুবে থাকতে দেখে রাহিদ আবার বলে, এই, কি এত ভাবছিস? চমকে ওঠে মধু। ও দ্রুত চোখের পলক ফেলে একটা হালকা হাসি দিয়ে বলে, হুম, না কিছু না, তেমন কিছু ভাবছিলাম না। রাহিদ কৌতূহলী চোখে তাকায়। তুই মাঝে মাঝে কেমন যেন অদ্ভুত বিহেভ করিস, সেটা কি তুই জানিস? মধু কিছুই বলল না, কেবলই মাথা নিচু করে ফাইলগুলো গোছাতে থাকে। ঠিক তখনই তৃষা হাতে পানির বোতল নিয়ে দরজা ঠেলে ভেতরে ঢোকে। এই, আমি এসে গেছি, শোটা শেষ করে হয়ে গেছে তো। বেশ ভালো রেসপন্স ছিল আজকে, বলতে বলতেও পাশের চেয়ারটা টেনে তাতে বসে পড়ে। মধু স্মিত হাসে। ভালো হয়েছে, তোরা ঠিক মতো ম্যানেজ করতে পেরেছিস তো সবটা? তৃষা হেসে বলে, একদম পারফেক্ট। আচ্ছা, তোর ইন্টারভিউটা কেমন হলো রে? মুহূর্তেই মধুর মুখের হাসিটা মিলিয়ে গেল, ওর ঠোঁটটা শুকিয়ে গেল, চোখের দৃষ্টিতে শূন্যতা নেমে এলো। রাহিদ আর তৃষা একে অপরের দিকে তাকায়। তৃষা মধুর হাতটা ধরে কোমল স্বরে বলে, কি হলো, ভালো হয়নি নাকি? মধুর ঠোঁটটা কামড়ে চুপ করে থাকে। রাহিদ ওকে সান্ত্বনা দিয়ে বলে, এটা নিয়ে চিন্তা করিস না মধু, এটা হয়নি তো কি হয়েছে, অন্য জায়গায় ট্রাই করবি আবার, দেখবি ঠিক হয়ে যাবে। মধু কেবলই নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানালো, কিছুই বলল না। তৃষ্ণা টেবিলের ওপরে রাখা ফাইলটা ওর দিকে এগিয়ে দিল। এখন এসব চিন্তা বাদ দে, চল কাজ শুরু করি। তোকে ছাড়া এই স্টুডিও একেবারে ফাঁকা ফাঁকা লাগে। মধু কোনো রকমে হাসে, অথচ সেই হাসিতে কোনো প্রাণ নেই। ও দৃষ্টিটা সরিয়ে চুপচাপ জানালার দিকে তাকিয়ে থাকে। বাইরের রোদটা এখনো নরম, কিন্তু ওর মনটা ক্রমেই ভারী হয়ে উঠছে। সময়টা এখন রাত ৯টা। পুরো চট্টগ্রাম শহরটা নরম আলোয় ডুবে আছে। দূরের আকাশের কোণে রূপালী চন্দ্র ধরণীতে নিঃশব্দে আলো ছড়াচ্ছে, আর তার চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য ঝকঝকে তারা। ঠান্ডা বাতাসের আলোতে করে যেন উঠছে বেলকনির ফিনফিনে পর্দা। রোশানাল দাঁড়িয়ে আছে নিজের বিলাসবহুল পেন্ট হাউসের বিশাল বারান্দায়, হাতে ক্রিস্টালের গ্লাস, আর তাতে রয়েছে গাঢ় রক্তাভ-রঙা ওয়াইন। আলো আঁধারের ওর ধূসর বাদামি চোখ দুটো আরো গভীর, আরো অচেনা লাগছে। গ্লাসের ভেতরে রুবি রঙের তরলটা মৃদু আলোয় লালচে ছায়া ফেলেছে ওর মুখে। বারান্দা থেকে দেখা যায় নিচের দিকের বাগানটা, যেখানে একটা ছোট্ট ফোয়ারা অবিরাম জল ছুড়ে দিচ্ছে ওপরে। আলো পড়লে মনে হচ্ছে যেন হাজার টুকরো হিরে ঝলকাচ্ছে। রোশন আলোর স্থির দৃষ্টি সেই দিকেই নিবদ্ধ। ঠোঁটের কোণে ছড়িয়ে আছে মৃদু হাসির ঝাঁক। একসময় রুমের দরজা খুলে ভেতরে আসে ওর ছোট ভাই মেহেব গ্রে। ওর হাতে একটা ট্যাব, মুখে স্বাভাবিক গাম্ভীর্য, তবে চোখে আগ্রহের ঝিলিক। ও এসে রুশানালের পাশে দাঁড়ায়। ভাই, কোম্পানিতে যাদের জবের জন্য সিলেক্ট করা হয়েছে তাদের সবাইকে ইমেলটা সেন্ড করা হয়েছে, আমি সব চেক করে নিয়েছি। রোশানাল কোনো জবাব দেয় না সঙ্গে সঙ্গে। ও গ্লাসটা ঠোঁটে নিয়ে হালকা চুমুক দিয়ে তারপর বাগানে ফোটা সাদা গোলাপগুলোর দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, মিসেস মধু মির্জাকে আমার পার্সোনাল সেক্রেটারি হিসাবে হায়ার করো। মেহেব এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে যায়। বিস্ময়ে ওর চোখ দুটো স্বাভাবিকের তুলনায় বড় বড় হয়ে যায়। কি, মধু মির্জা? রোশানাল কেবলই চোখের কোণে তাকায় ওর দিকে। সেই দৃষ্টি এতটাই ঠান্ডা আর এতটাই নির্লিপ্ত যে মেহেব নিজের গলার স্বর নিচু করে ফেলে। ও আনমনে জিভ দ্বারা নিজের শুষ্ক ঠোঁট জোড়া ভিজিয়ে নিয়ে বলে, কিন্তু ভাই, ও তো আমাদের কোম্পানিতে জবের জন্য সিলেক্টেড ক্যান্ডিডেটদের মধ্যে পড়ে না। এই জবের জন্য ওর এডুকেশনাল কোয়ালিফিকেশন অনেক কম, আর কোনো প্রফেশনাল এক্সপেরিয়েন্সও নেই। এখন হঠাৎ করে? রোশানাল হাতের গ্লাসটা পাশের কাচের কফির টেবিলে ওপরে নামিয়ে রেখে পাশ ফিরে মেহেবের দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকায়।
মেহেব ভাইয়ের এমন ঠান্ডা দৃষ্টিতে পুরোপুরি জমে যায়। ও পরিস্থিতি সামাল দিতে কোনো রকমে হেসে বলে, ওকে, আই এম সরি ভাই, আমি এখনই ওর মেইলে কনফার্মেশন লেটারটা পাঠিয়ে দিচ্ছি। রোশানাল কিছু না বলে আবারও গ্লাসটা কফির টেবিলে হাত থেকে তুলে নিয়ে নিচের বাগানের দিকে তাকায়। ফোয়ারার পানির ফোঁটাগুলো বাতাসে ভেসে এসেছে, যেন অদ্ভুত এক ছন্দ তুলছে। রোশানাল সেই দিকে কয়েক মুহূর্ত নিঃশব্দে তাকিয়ে থেকে বলে, আমার বেডসাইড ড্রয়ারে কয়েকটা ফাইল আছে, ওগুলো এখনই চেক করো, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কনফিডেন্সিয়াল রিপোর্ট আছে ওখানে। আগামীকাল সকালে এগুলো বোর্ডে সাবমিট করতে হবে। মেহেব সঙ্গে সঙ্গে মাথা নেড়ে সাই জানায়, ওকে ভাই, আমি এখনই দেখে নিচ্ছি। মেহেব বারান্দা থেকে রুমের ভেতরে যায়। রুমটা নিখুঁতভাবে সাজানো গোছানো, কালো ধূসর আর সাদা রঙের মিশেলে যেন একরকম ঠান্ডা আভিজাত্য ছড়াচ্ছে চারপাশে। সে টেবিল ল্যাম্পটা অন করে বেডের পাশের ছোট্ট ড্রয়ারটা খুলে কয়েকটা কালো কাভারের ফাইলটা বের করে আনে। ফাইলগুলোর কাভারে বড় বড় অক্ষরে লেখা, গ্রে কম্পোনেশন কর্পোরেশন, গ্রে কর্পোরেশন ফর কনফিডেন্সিয়াল ডকুমেন্ট। গ্রে ডে কর্পোরেশন ফর কনফিডেন্সিয়াল ডকুমেন্টস। ফাইলগুলো হাতে নিয়ে মেহেব ফিরে তাকায় একবার ভাইয়ের দিকে। রোশানাল তখনও বারান্দায় দাঁড়িয়ে, ঠোঁটের কোণে ওয়াইনের চিহ্ন আর চোখের দৃষ্টি স্থির সেই দূরের অন্ধকারে। বাইরের থেকে হালকা বাতাস এসে পর্দাটা দুলিয়ে দিচ্ছে। নিচে বাগানে ঝরতে থাকা ফোয়ারার শব্দ মিশে যাচ্ছে রাতের নিস্তব্ধতার সঙ্গে। মেহেব নিঃশব্দে দরজাটা খুলে রুম থেকে বেরিয়ে যায়। দরজা বন্ধ হতেই আবারও নেমে আসে গভীর নীরবতা। রোশানালের হাতের গ্লাসটা এখন খালি। ও গ্লাসটা আবারও নামিয়ে রাখে টেবিলে, অতঃপর চোখ তুলে আকাশের দিকে তাকায়। একটা ঠান্ডা হাসি খেলে যায় ওর ফিনফিনে রক্তাভ ঠোঁটের কোণে, কিন্তু সেই হাসিটা ছিল বিপজ্জনকভাবে শান্ত। কিছুক্ষণের মধ্যেই ওর ফোনটা ভাইব্রেট করে ওঠে। রোশানাল ভুরু তুলে পাশ ফিরে ফোনের দিকে তাকায়। স্ক্রিনে জ্বলজ্বল করছে সোর্স 07 নামটা। ও হাতের গ্লাসটা টেবিলের ওপরে নামিয়ে রেখে ফোনটা হাতে তুলে নেয়। ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভেসে আসে খসখসে নিচু গলায় স্বর, বস, আমরা আশিক সরকারকে ধরে ফেলেছি। রোশানালের ঠোঁটের কোণে ঠান্ডা হিসেবি সাইকো হাসির রেখা খেলে যায়। ব্যালকনির আলো ওর মুখের অর্ধেকাংশ আলোকিত করে রেখেছে, বাকি অংশটুকু অন্ধকারে ডুবে আছে। ও নিচের অন্ধকার বাগানের দিকে চেয়ে বলে, গুড, আমি পৌঁছানোর আগে ওই ফাকিং বাস্টার্ডের ভালো ট্রিটমেন্ট নিশ্চিত করো। ওর কণ্ঠস্বর এতটাই ঠান্ডা, এতটাই ধারালো যে মনে হচ্ছে প্রতিটি শব্দ রাতের শীতল বাতাসকে অবধি কেটে যাচ্ছে। ওপাশ থেকে সঙ্গে সঙ্গে উত্তর আসে, আন্ডারস্টুড বস। রোশানাল কোনো জবাব না দিয়ে সরাসরি কলটা কেটে দেয়। স্ক্রিন নিভে যেতেই চারপাশের নিস্তব্ধতা আরো গভীর হয়ে ওঠে। দূরে কোথাও অচেনা কুকুরের ডাকে রাতটা আরো ভয়ার্থ হয়ে ওঠে। বাতাসে শীতলতা বাড়ে সেই সাথে পাল্লা দিয়ে। রোশানালের ধূসর বাদামি চোখের কোণে লালচে আভা জ্বলজ্বল করে ওঠে। ফোয়ারার শব্দ, রাতের বাতাস, দূরের শহরের আলো, সব মিলিয়ে মুহূর্তটা যেন জমে যায় এক ভয়ঙ্কর শান্তিতে। ওর ফিনফিনে রক্তাভ ঠোঁটের কোণ থেকে বেরিয়ে আসে ফিসফিসানো ঠান্ডা স্বরের একটা বাক্য, দিস নাইট ইজ গোয়িং টু বি ইন্টারেস্টিং। মধ্যরাতের চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলটা আজ অস্বাভাবিক নিস্তব্ধ। রাতের গভীরতা যেন পাহাড়ি অঞ্চলে আরো গাঢ় হয়ে নেমে এসেছে। চারপাশে কুয়াশা জমে আছে, আর দূরে কোথাও পাহাড়ি ঝিঝি পোকা ডাকছে। এমন সময় একটা ব্ল্যাক মার্সিডিজ ধীরে ধীরে কাঁচা রাস্তা বেয়ে উঠে আসে। গাড়ির হেডলাইট পাহাড়ের ঢালে লম্বা ছায়া ফেলেছে। কিছু সময়ের মধ্যেই পাথরের রাস্তায় হালকা ধুলোর ঝড় তোলে। মার্সিডিজ এসে থেমে গেল পাহাড়ের গা কেটে বানানো একটা সিক্রেট হাইডআউটের সামনে।
গাড়ির দরজা নরম শব্দে খুলে গেল। রোশানাল নীরবে নামলো গাড়ি থেকে। ওর গায়ে জড়ানো কালো ট্রেঞ্চ কোটটা বাতাসে উঠছে, ব্রাউন চুলগুলো হালকা এলোমেলো, আর সেই চোখে সেই বরফ ঠান্ডা গভীর দৃষ্টি। ওর হাঁটার প্রতিটি শব্দ পাহাড়ি নীরবতার মধ্যে অস্বস্তিকর ভাবে প্রতিধ্বনিত হচ্ছে। রোশানাল নিঃশব্দে হাঁটতে থাকে সামনে থাকা সরু রাস্তাটা দিয়ে। হাঁটতে হাঁটতে ও নিজের হাতে কালো চামড়ার হ্যান্ড গ্লাভসটা নিখুঁতভাবে পরে নিল। কিছু সময় পর পাহাড়ের কোল ঘেঁষে বানানো ধূসর কনক্রিটের একটা বদ্ধ ঘরের সামনে এসে থামল রোশানল। বাইরের দুপাশে গার্ডরা দাঁড়িয়ে আছে কালো পোশাকে, রাইফেল হাতে। রোশানল কাছে যেতেই তারা মাথা নিচু করে সম্মান দেখালো। রুমের ধাতব দরজাটা খুলতেই ভেতর থেকে তীব্র গরম বাতাস এসে ওর মুখে লাগে। ভারী আঠালো গরম পানির গন্ধ আর মানুষের দম বন্ধ করা গঙ্গানির আওয়াজ বের হয়ে আসে। রুমটা ঘোলা আলোয় মোড়ানো। চারপাশের ২০-৩০ জন গার্ড দাঁড়িয়ে আছে রাইফেল হাতে। রোশানাল ঢোকার সাথে সাথে সবাই মাথা নিচু করে সম্মান জানালো। রুমের ঠিক মাঝখানে মরচে ধরা লোহা দিয়ে বানানো একটা কাঠামো। সেখানে আশিক সরকারকে হাত পা শক্ত করে বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। তার নিচে রাখা বিশাল ড্রামের মতো একটি পাত্রে পানি ফুটছে। পানির ওপর থেকে বাষ্প উঠছে শব্দ করে। দুজন গার্ড আশিককে মাঝে মাঝে নিচে নামিয়ে ফুটন্ত পানিতে ডুবিয়ে আবারও টেনে তুলছে। প্রতিবারই পানি ছোঁয়ার সাথে সাথে আশিকের গলা ফেটে চিৎকার বেরিয়ে আসে। তার সেই চিৎকার এতটাই তীব্র যে মনে হয় পাহাড়ের গা অবধি কেঁপে উঠছে। ইতিমধ্যেই তার গায়ের চামড়া জায়গায় জায়গায় উঠে গেছে, ফোস্কা ফুলে উঠেছে, আর গরম পানির সংস্পর্শে ত্বক আরো ফেটে যাচ্ছে। রোশানাল সম্পূর্ণ শান্ত মুখে ঘরের কোণের দিকে রাখা একটা ইতালিয়ান স্টাইলের কালো চেয়ারে যেয়ে বসে। ওর চোখ দুটো কোনো অস্থিরতা নেই, কোনো ক্রোধও নেই, রয়েছে কেবলই ঠান্ডা নিঃশব্দ পর্যবেক্ষণ দৃষ্টি। গার্ডরা নিজেদের কাজ করে যাচ্ছে, বারবার আশিককে ডোবানো, টেনে তোলা, তারপর আবার ডোবানো। আশিকের রুক্ষ কণ্ঠস্বর ইতিমধ্যে শুকিয়ে গেছে। তার কান্নামাখা চিৎকার পাথরের দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। রোশানাল চেয়ারে হেলান দিয়ে পা ক্রচ করে বসে সামনে ঝুলতে থাকা আশিকের দিকে তাকিয়ে থাকে। ও চোখের পলকও ফেলে না। গরম পানি আবারও দোলা দিয়ে উঠল, আর পর মুহূর্তেই আশিককে আবারও ডোবানো হলো সেই ফুটন্ত নরকে। রোশানলের ঠান্ডা দৃষ্টি সামান্য সংকুচিত হয়ে এলো। কিছুক্ষণ পর ওর ঠান্ডা গলার স্বর চারপাশে প্রতিধ্বনি তুলেছে, থেমে যাও। সাথে সাথেই ফুটন্ত পানির শব্দ করা পুরো ঘর নিস্তব্ধ। গার্ডরা এক মুহূর্তও দেরি করল না। তারা শিকারকে টেনে তোলার মাঝ রাস্তায় হাত থামিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। রোশানাল শান্তভাবে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে রুমের মাঝখানে ঝুলতে থাকা আশিক সরকারকে এগিয়ে যায়। আশিকের নিঃশ্বাস ভাঙা, চোখ দুটো আধ বন্ধ, শরীর এতটাই দুর্বল যে নড়াচড়া অবধিও করতে পারছে না। রোশানল সামনে এসে দাঁড়াতেই আশিক নিভু নিভু চোখে দেখার চেষ্টা করলো সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে, কারণ সে বুঝেছে কেউ তার সামনে এসে দাঁড়িয়েছে, কিন্তু কে এসেছে সেটা বোঝার বা দেখার মতো অবস্থায় সে ছিল না। রোশানল এক ধাপ সামনে ঝুঁকে নিচু স্বরে বলে, চিনতে পারছিস আমাকে? আশিক চোখ মেলে তাকানোর চেষ্টা করলো। তার সামনে দাঁড়িয়ে থাকা সেই কঠোর দৃষ্টি, সেই বরফ ঠান্ডা মুখ দেখেই এক মুহূর্ত তার চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেল। ধাক্কাটা এত গভীরভাবে লেগেছে যে চিৎকার করার ভাষাটুকু অবধি সে হারিয়ে ফেলে। শুধু নিঃশ্বাসের সাথে ভাঙা গলায় বের হলো, আইপিএস অফিসার ঈশান জাওয়াদ মির্জা। রোশানলের ঠোঁটে তখন হালকা বাঁকানো হাসি। ঠিকই ধরেছিস। কি ভেবেছিলি আমি মরে গেছি? কিন্তু আফসোস, আমি তো বেঁচে আছি। তোদের মতো ফাকিং বাস্টারদেরকে না মেরে আমি কিভাবে মরতে পারি বলতো? এক পা করে এগিয়ে গিয়ে আশিক সরকারের এলোমেলো ভেজা চুলগুলো মুঠো করে ধরে হিসিয়ে বলল, আমার জীবনের 5টা বছর তোরা কেড়ে নিয়েছিস।
তোদের জন্য আমার আইডেন্টিটি হাইড করে রাখতে হয়, তোদের জন্য আমার হানি বার্ড প্রতি মুহূর্ত কষ্ট পাচ্ছে, তোদের জন্য আজ আমি নিজের মানুষদের কাছে চেনা হয়েও অচেনা। ওর চোখে কোনো রাগ নেই, ঠান্ডা হিসেবে আগুন ছাড়া। ও ইশারা করতেই গার্ডরা আশিককে ঝুলন্ত অবস্থায় থেকে নিচে নামিয়ে মাটিতে শুইয়ে দিল, তবে দড়ি খুলল না। আশিক ভয়ার্ত মুখে কাঁপা কাঁপা গলায় বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও অফিসার, আমার ভুল হয়ে গেছে। রোশানাল তার মতো করে টান টান নীরবতা নিয়ে শান্ত চোখে আশিকের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, অথচ তার শান্ত দৃষ্টি কাটার মতোই ধারালো। তোরা আমার কাছে ক্ষমা চাইবার অবস্থা নেই, তোর ওই যে ফাকিং ক্ষমা তোর কাছে রাখ ব্লাডি বাস্টার্ড। তারপর ও পাশ ফিরে ঠান্ডা স্বরে বলে, ব্রিং দ্যাট। একজন গার্ড সঙ্গে সঙ্গে ধূসর দাতব ট্রে এনে রাখলো রোশানালের সামনে। তার মধ্যে আগুনের লাল হয়ে ওঠা কয়লাগুলো হালকা খচখচ শব্দ করছে। রুমের তাপ মুহূর্তেই আরো বেড়ে গেল। রোশানাল হাঁটু গেড়ে বসে আশিক সরকারের সামনে। আশিকের শ্বাস দ্রুত হচ্ছে, তীব্র ভয় আর আতঙ্কে ওর চোখে ছায়ার মতো নড়ছে। রোশানাল খুব শান্ত স্বরে বলে, তোরা আমার শরীরে আগুনের পোড়ার ক্ষত তৈরি করেছিস, তোদের সেই ক্ষতের একটু উপলব্ধি না দিলে কিভাবে হবে বলতো? আশিকের অন্তরাত্মা কেঁপে ওঠে। জ্বলন্ত কয়লার টুকরোগুলো দেখে ওর আর বুঝতে বাকি নেই সামনে ওর সাথে ভয়ানক কিছু একটা হতে চলেছে। ও প্রাণপণে বারবার ক্ষমা চাইছে আর ওকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে যাচ্ছে। রোশানল সেই সব কথা কানে তুলল না। ও কেবলই আশিকের দিকে হালকা ঝুঁকে ফিসফিসিয়ে বলল, ভয় পাস না, তোরা আমার পুরো শরীরে আগুনে পোড়ানোর ক্ষত সৃষ্টি করলেও আমি তোদের শরীরে এমন কোনো ক্ষতের সৃষ্টি করব না। যাই বলিস, আমি কিন্তু আবার অতটাও নিষ্ঠুর নই। বলে ও সাইকোর মতো করে হাসতে থাকে। রোশানালের সেই হাসিতে ভয়ে আতঙ্কে আশিকের সমস্ত শরীর থরথর করে কাঁপে। রোশানাল আচমকা নিজের হাসি থামিয়ে দিল। ও চেয়ার শক্ত করে হিসিয়ে বলে, আমি তো কেবলই তোর সেই বিকৃত মুখটা জ্বালিয়ে দেব, যে মুখের নির্দেশ বাণীটুকু তুই আমাকে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিলি। বলেই ও এক হাতে আশিকের চোয়ালটা শক্ত করে চেপে ধরে ওয়েন্ডিং সিক দিয়ে জ্বলন্ত কয়লার পিস তুলে নিল। মুহূর্তেই আশিকের চোখ দুটো স্বাভাবিকের তুলনায় বড় হয়ে গেল। ও প্রাণপণে ছোটার ছটফট করতে থাকলো। আশিককে এভাবে ছটফট করতে দেখে বিরক্তিতে অটোমেটিক্যালি রুশানারের মুখ থেকে বর্গীয় শব্দ বেরিয়ে এলো। এটা দেখে দুজন গার্ড এগিয়ে এসে আশিককে শক্ত করে চেপে ধরে রাখলো, যেন সে নড়াচড়া করতে না পারে। রোশানালের শক্ত চেহারাটা ধীরে ধীরে হিংস্র রূপ ধারণ করলো। ও ঠান্ডা হেসে আশিকের মুখের ভেতর জ্বলন্ত কয়লার টুকরোগুলো পুড়ে দিয়ে চেপে ধরে রাখলো, যেন আশিক কোনোভাবেই কয়লার টুকরো মুখ থেকে ফেলতে না পারে। আশিকের মুখটা অস্বাভাবিক রকমের লাল হয়ে উঠল। ওর মুখের ভেতরটা জ্বলে পুড়ে রাখ হয়ে যাচ্ছে। অসহ্য যন্ত্রণা ও চিৎকার অবধি করতে পারল না, কেবলই গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকলো। রোশানাল আশিকের মুখ থেকে হাতটা সরিয়ে নিতেই সাথে সাথে ওর রক্ত বমি করে বের ফেললো। ওর গলার ভেতর জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে। ওর মুখ থেকে সমানে তাজা রক্তের ধারা বেরিয়ে আসছে। এতেই ক্ষান্ত হলো না রোশানাল নামক অতীব নিষ্ঠুর পাষাণ ব্যক্তিটি। ও আবারও ইশারা করতেই একজন গার্ড এগিয়ে এসে মাঝারি আকারের ধাতব বক্স রাখে মার্টিনের সামনে। বক্সটা খুলে ফেলতেই ভেতরের দৃশ্যমান হয় নাইফ, প্লায়ার, হ্যামার, স্যালাইন, নিডল, করাত, বিভিন্ন অস্ত্র। রোশানাল একটা নাইফ তুলে আশিকের বুক বরাবর চেপে ধরে। মুহূর্তেই আশিকের ফোস্কা পড়া ত্বক ভেদ করে নাইফের নিম্নাংশ ডেবে
যে তরল রক্তের ফোয়ারা বইতে শুরু করে। আশিকের কথা বলার মতো অবস্থা নেই। ও কেবলই ছটফট করে উঠল আর মুখ থেকে বেরিয়ে এলো অস্পষ্ট স্বরের গোঙানির আওয়াজ। রোশানাল নাইফটা টানতে টানতে বুক থেকে পেটের নিম্নাংশ অবধি নামিয়ে এনে হিসিয়ে বলল, বল, কেন করেছিলি এমন তুই? তোদের কালো টাকার সাম্রাজ্য দেশের সামনে তুলে ধরতে চেয়েছিলাম বলে। আশিক নির্জীব শরীরে কিছু একটা বলতে চাইল, অথচ তার শরীর সায় দিল না। তার শরীর থেকে গড়িয়ে পড়া রক্তের চারপাশটা রঞ্জিত হয়ে উঠল। রোশানাল ফের হিসিয়ে বলে, তোর ওই কালো টাকার সাম্রাজ্যকে বল তোকে এসে আমার কাছ থেকে বাঁচিয়ে নিয়ে যেতে। কথাটা বলে রুশানল সালফিউরিক অ্যাসিডের বোতলটা তুলে নিয়ে সবটা অ্যাসিড আশিকের ক্ষতবিক্ষত বুক থেকে শুরু করে পেটের নিম্নাংশ অবধি যত্ন সহকারে ঢেলে দিল। মুহূর্তেই আশিকের গলা ফাটানো চিৎকারে কেঁপে উঠল চারপাশের কনক্রিটের দেওয়াল। ও পাগলের মতো এপাশ ওপাশ গড়াগড়ির বেঁধে রাখা হাতটা ছাড়ানোর চেষ্টা করতে থাকলো। গার্ডরা কেবলই শান্ত চোখে সেই দিকে তাকিয়ে থাকলো, কারণ তারা তাদের সাইকো বসের এর চেয়েও ভয়ানক রূপ দেখে অভ্যস্ত। মাত্র কয়েক মুহূর্ত, এরপর পুরো ঘরটা নিস্তব্ধ। ঘরের ভেতরে কেবলই রুশানলের জুতোর তলার নিচে জমে থাকা রক্তের টুপটাপ শব্দ শোনা যায়। ও একবার আশিকের নিথর দেহটার দিকে তাকিয়ে ফের চোখটা সরিয়ে ঠান্ডা গলায় বলল, লাশটা শহরের মাঝখানে ফেলে দিও, যেন সবাই দেখতে পায় তার যোগ্য প্রাপ্যটা। ওর কণ্ঠে কোনো উচ্ছ্বাস নেই, কোনো রাগও নেই, রয়েছে কেবলই নিশ্চিত নির্মম সিদ্ধান্ত। রুমের ভেতর আবারও পিনপিনে নিস্তব্ধতা। রোশানাল শান্ত পায়ে রুম থেকে বেরিয়ে গেল, আর পেছনে পড়ে রইল নিস্তব্ধ ভয়ঙ্কর একটা রাত। পরের দিন সকাল। চট্টগ্রামের নিস্তব্ধ রাতের পর আজকের সকালটা যেন অস্বাভাবিকভাবে শান্ত। রোদের আলো হালকা কুয়াশা ভেদ করে বাড়ির জানালায় এসে পড়েছে। রান্নাঘরের কোণে রাখা প্যান থেকে গরম ধোঁয়া উঠছে। মায়া যত্ন সহকারে মেহেরানকে স্কুলের জন্য রেডি করিয়ে দিচ্ছে। বাচ্চা ছেলেটাকে সাদা শার্ট আর নীল প্যান্ট অসম্ভব সুন্দর লাগছে। মায়া মেহেরানের গলায় নীল টাইটা বেঁধে দিয়ে ও ঘন ব্রাউন চুলগুলো সুন্দরভাবে আঁচড়ে দিল। মেহেরান একটা বল হাতে নিয়ে খেলছে। মায়া সেহরানকে রেডি করানো শেষে ওর স্কুল ব্যাগে পানির বোতল আর টিফিন বক্সটা গুছিয়ে রেখে মিষ্টি হেসে বলে, বাবা চলো, নাস্তা করে নিবে। মেহেরান আদুরে গলায় বলে, আমি কিন্তু আজকে এগ স্যান্ডউইচ ছাড়া একদমই নাস্তা করব না মামুনি। মায়া হেসে ওর গালে হাত বুলিয়ে দিল, হ্যাঁ সোনা, আজকে তোমার জন্য তোমার মাম্মা তোমার ফেভারিট এগ স্যান্ডউইচ বানিয়েছে। এখন জলদি চলো, নাস্তাটা করে তোমাকে আবার স্কুলে যেতে হবে। এগ স্যান্ডউইচের কথা শুনে বাচ্চা ছেলেটা খুশিতে লাফিয়ে উঠল। মায়া ওকে নিয়ে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। ও মেহরানকে চেয়ার টেনে বসিয়ে দিতেই রান্নাঘর থেকে মধু এসে একে একে সব নাস্তা টেবিলে সাজাতে শুরু করলো। অমলেট, পরোটা, সুজির হালুয়া, দুধ ও একটা ছোট বাটিতে দই আর মেহরানের জন্য এগ স্যান্ডউইচ। মধু গ্লাসে দুধ ঢালতে ঢালতে বলে, মায়া তুই মেহরানকে খাইয়ে দে, আমি রেডি হয়ে আসছি। আজকে আমাকে একটু তাড়াতাড়ি বের হতে হবে। মায়া ভুরু কুঁচকে তাকায়, এত তাড়াতাড়ি বের হতে হবে কেন? মেহরানের স্কুল তো স্টার্ট হতে এখনো অনেকটা সময় বাকি। তাছাড়া আজকে তো তোর অফিসও নেই। মধু গ্লাসে দুধ ঢালা শেষ হতেই প্যানটা নামিয়ে রেখে ধীরে একটা শ্বাস টেনে বলে, কাল রাতে গ্রে কোম্পানি থেকে মেল এসেছে, তারা আমাকে জবের জন্য সিলেক্ট করেছে। মায়ের চোখ দুটো একদম গোল গোল হয়ে গেছে। আনন্দে ওর মুখটা উজ্জ্বল হয়ে উঠল। ও মাই গড, সত্যি? কংগ্রাচুলেশন আপু, আমি জানতাম তুই পারবি। কিন্তু পর মুহূর্তেই ওর হাসিটা মিলিয়ে যায়। ও উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করে, তাহলে তুই কি আর্যের জবটা ছেড়ে দিবি? না মানে, এত বছর ধরে তো ওই জবটাই করে আসছিস। তাছাড়া দুইটা জব তো একসাথে কন্টিনিউ করা সম্ভব না, তাই না? মধু বিষণ্ণ হাসে। তারপর প্লেটে পরোটাটা রেখে বাটিতে সুজির হালুয়া রাখতে রাখতে নিরাসক্ত গলায় বলে,
আগে দেখি গ্রে কোম্পানির জবটা আমি কতটা হ্যান্ডেল করতে পারি, তারপর না হয় ডিসিশন নেওয়া যাবে। মায়া হতবাক হয়ে গেল ও মধুর দিকে তাকিয়ে বিস্মিত কণ্ঠে শুধায়, মানে কি? তুই যখন জানতিসই না এই জবটা কতটুকু এফোর্ট করতে পারবি, তখন ইন্টারভিউ দিলি কেন, তাও আবার এত বড় কোম্পানিতে? মধু ফের হাসলো, সেই একই বিষণ্ণ ম্লান হাসি, কিন্তু মুখে কিছুই বলল না। ও এক মনে নিজের কাজটা করতে থাকে, অথচ মাথার ভেতরে চলছে অন্য এক দুনিয়া। ও মনে মনে ভাবলো, ইন্টারভিউ দিয়েছিলাম ভালো স্যালারির আশায়, কিন্তু কখনো ভাবিনি এই ইন্টারভিউ আমায় ফেলে আসা অতীতের সামনে আমাকে দাঁড় করিয়ে দেবে। মায়া ওকে ওভাবে চুপ থাকতে দেখে ফের শুধায়, কিরে, কি ভাবছিস এত? কিছু কি হয়েছে? হুম, কিছু না, তুই মেহেরানকে খাইয়ে দে, আমি ততক্ষণে রেডি হয়ে আসছি। বলেই ও ধীর পায়ে নিজের রুমের দিকে চলে গেল। মায়া কিছু সময় তাকিয়ে রইল মধুর যাওয়ার পানে। অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ওর অন্তরস্থল চিরে। কবে যে তুই আবার আগের মতো হয়ে উঠবি আপু? যেদিন জাওয়াদ ভাইয়া মারা গেল, সেই দিনের পর থেকে আমার হাসি খুশি বোনটা আর আগের মতো নেই। কেমন যেন পাল্টে গেছে ভেতরে ভেতরে। কেউ কিছু বললে হাসে ঠিকই, কিন্তু সেই হাসিতে কোনো প্রাণ নেই। মায়া মাথা ঝাঁকিয়ে নিজের মনকে স্থির করলো। ও পাশ ফিরে তাকিয়ে দেখে ছেলেটা পরোটার টুকরো হাতে নিয়ে নাচানাচি করছে। একটা চাপা শ্বাস ফেলে ওর গরম গলায় বলে, চলো বেবি, নাস্তা খেয়ে নেই, দেরি হয়ে যাচ্ছে। বলেই ও মেহেরানকে খাওয়াতে ব্যস্ত হয়ে যায়। চট্টগ্রামের শহরটা ডুবে আছে দম বন্ধ করা উত্তেজনায়। পুরো দেশ তোলপাড় চলছে, সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেল, অনলাইন পোর্টাল, সবখানেই একই খবর ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে। সাবেক এমপি আশিক সরকার নির্মমভাবে খুন, লাশ উদ্ধার শহরের কেন্দ্রস্থল থেকে। আশিক সরকার ছিলেন অত্যন্ত প্রভাবশালী, ক্ষমতাসম্পন্ন, রাজনীতির সাথে যুক্ত একজন ব্যক্তি। তার এই অস্বাভাবিক মৃত্যু পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। রাতের শেষ প্রহরে চট্টগ্রামের শহরের ব্যস্ততম চত্বরের মাঝখান থেকে উদ্ধার করা হয়েছে আশিক সরকারের বিকৃত মৃতদেহ। তার মৃতদেহটা এতটাই ক্ষতবিক্ষত যে দেখার সাথে সাথেই মানুষ ভয়ে শিউরে উঠতে বাধ্য। লাশের চামড়ার অনেক অংশ পুড়ে ছাই হয়ে গেছে। বুক থেকে শুরু করে নিচের অংশ পর্যন্ত অ্যাসিডে গলে বিকৃত রূপ ধারণ করেছে। মুখের ভেতরটা সম্পূর্ণ দগ্ধ, হাত পা শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। পুরো শরীরে রয়েছে অসংখ্য অগণিত ফোস্কা আর রক্তের কালচে দাগ। দেশ জুড়ে তীব্র চাঞ্চল্য বহমান, কারণ আশিকের মতো একজন প্রভাবশালী ব্যক্তিকে কেউ এমনভাবে ভয়ানক নৃশংসভাবে খুন করতে পারে, এটা যেন কল্পনাতেও আনা যাচ্ছে না। ওপার উপরন্ত সে নিজেও অসংখ্য প্রভাবশালী গোষ্ঠীর সাথে সংযুক্ত। ঘটনাটা মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে রাজধানীতে রিপোর্ট পৌঁছে যায়, আর স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ফোন করে আইজিকে বলেছে যেভাবেই হোক অবিলম্বে খুনিকে চিহ্নিত করতে। দেশ জুড়ে মানুষ আতঙ্কে আছে। এর পূর্বের দেশে এমন নির্মম হত্যাকাণ্ড কখনো হয়েছে কিনা, এটা নিয়েও মানুষ যথেষ্ট সন্দিহান। অনেকে ধারণা করছে হয়তো তার পলিটিক্যাল প্রোফাইলের কোনো রাইভাল শত্রুতা বশত আশিক সরকারকে মার্ডার করেছে। তবে যেই বা যারা এমনটা করেছে, সে যে অত্যন্ত পরিকল্পিত, প্রশিক্ষিত আর ভয়ানক, এটা বুঝতে আর কারোরই বাকি রইল না।